সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নাগরিক ফোরামের পক্ষ থেকে। শুরু করছি নাগরিক ফোরামের আয়োজনে নাগরিক ভাবনা নিয়ে আপনাদের অনুষ্ঠান। আপনাদের ভাবনাগুলোকে আগামী দিনের সুন্দর নগরী গড়ার প্রত্যয় নিয়ে আমাদের আজকের প্রচেষ্টার মধ্যে থাকবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুলনার সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ঐতিহ্য সব কিছুকে তুলে ধরতে চাই। আগামী দিনের নেতৃত্বের কাছে জনগণের দাবি উত্থাপিত হবে নাগরিকদের ভাবনার মধ্য দিয়ে। এই প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে নাগরিক ভাবনা। শুধু দর্শক, আপনাদের সাথে নাগরিক ভাবনায় আজকে যারা অতিথি রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার হাতের বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, চিফ এক্সিকিউটিভ মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা। শামীমা সুলতানা শিলু, আপনাকে ধন্যবাদ কেটিভির পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার বাম পাশে আরও একজন অতিথি রয়েছেন, মোহাম্মদ মাহবুবুল হক, সাবেক যুব নাগরিক ফোরামের সভাপতি। আপনাকেও ধন্যবাদ কেটিভির পক্ষ থেকে নাগরিক ফোরামের আজকের এই নাগরিক ভাবনা অনুষ্ঠানে। আমার হাতের ডান পাশে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকে, আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই, জনাব মোহাম্মদ মনির আহমেদ। তিনি সাবেক সহসভাপতি ছিলেন দাদাম্যাস ওয়ার্কার্স ইউনিয়নের। আপনাকেও অভিনন্দন আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আমি আর একজন নাগরিক নেতাকে পরিচয় করিয়ে দিতে চাই, নাজমুল হাসান নাসিম, সভাপতি 31 নং ওয়ার্ড নাগরিক ফোরামের। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। শুধু দর্শক, আমরা পরিচয় পর্ব সেরে নিয়েছি। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যেতে চাই নাগরিকদের কি ভাবনা রয়েছে এবং তাদের ভাবনার মধ্য থেকে খুলনার উন্নয়নে কি অগ্রগতি আসতে পারে সেই বিষয় নিয়ে। আমরা প্রথমেই চলে যেতে চাই অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর কাছে। শামীমা সুলতানা শিলু, আপনি তো একজন নারী নেত্রী, একাধারে নারী উদ্যোক্তা এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। আপনার কাছে কি মনে হয় এই নারীদের কর্ম করতে যে কোনো বাধা আমাদের এই খুলনা শহরে রয়েছে কিনা, এবং সেই বাধা অতিক্রম করবার জন্য আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা? অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য, কারণ খুলনার মানুষ জানে যে আমি নারী উদ্যোক্তাদের এগিয়ে দেওয়ার পথটা দেখিয়ে দিই এগিয়ে যাওয়ার জন্য। তো আপনি খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে নারীরা কিন্তু এখনো পর্যন্ত তারা উদ্যোক্তা হয়ে আসবার জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার ছিল, যে সুযোগ সুবিধাগুলো আমরা আশা করে থাকি, সেগুলো কিন্তু সঠিকভাবে তারা পায় না এখনো পর্যন্ত। সেটা কখনো ঘরের থেকে পায় না, কখনো সমাজ থেকে পায় না, কখনো রাষ্ট্রযন্ত্র থেকেও পায় না। তো এইটার জন্য দিন দিন অবশ্য নারীরা অনেক এগিয়ে এসছে। আগের তুলনায় আমরা অতীতে যেরকম সমস্যাগুলো পেতাম সেইগুলো কাটিয়ে তারা এখন অনেক ভালো ভালো ট্রেনিং পাচ্ছে, অন দ্য জব ট্রেনিং পাচ্ছে, এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে। ব্যাংক তাদের জন্য সিমি লোন দেওয়ার জন্য এগিয়ে আসছে। সবটাই আমরা তাদেরকে দিতে পারছি এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে। আমাদের প্রত্যাশাও আরও অনেক, যেমন আমাদের যিনি জনপ্রতিনিধি আসবেন যিনি আসবেন আমাদের এই আসন থেকে, তার কাছে আমাদের দাবি যে নারীরা যেন এখনো পর্যন্ত তারা কিন্তু সেই কি বলবো আউটলেটগুলো, মানে দোকানগুলো যেগুলো, এগুলো কিন্তু নারী বলে আলাদা কোনো সুযোগ সুবিধা তারা পায় না। তা পাওয়ার দরকারও নাই। আমরা যদি একটা জায়গা পাই, সেটা হলো যে নারীরা যদি হাট মতো মনে করেন সপ্তাহান্তে একটা জায়গা, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিক্রি টিক্রি করে চলে যাবে। হ্যাঁ, সেই জায়গাটা আলাদা কিছু চাচ্ছেন, একটি মার্কেট নারীদের জন্য বলা যায় না, একদম খোলা বাজারেই বলেন না কেন, খোলা একটা জায়গা দেন। হ্যাঁ, যেখানে তারা তাদের পণ্যগুলো বিক্রি করবে, তারপর প্রদর্শন করবে, এবং সেটাতে বেশি একটা দাম টাম থাকবে না, কারণ ওটা তো সিটি কর্পোরেশনের এলাকার মধ্যেই হবে। তো অনেক জায়গা কিন্তু আছে। এটা কি আপনারা এর আগে এই চাহিদাটা কি চেয়েছিলেন? আমরা চেয়েছি, বহুবার চেয়ে আসছিও বহুদিন থেকে, কিন্তু এই সমস্যার সমাধান হয় না, উঠছে না। একটা অনেক দূর এগিয়েছিলাম অতীতে, কিন্তু আরেকটি দল এসে এটাতে মনে হলো যে ছো মেরে নিয়ে চলে গেল, যে ব্যবসা বাণিজ্য শুরু করে দিল। তখন আবার এই নারী উদ্যোক্তারা পিছিয়ে গেল, কারণ তারা তো
যে টাকা পয়সা নিয়ে তারা নেমেছে যে বিজনেস করার জন্য, সেখানে যদি তার এই মধ্যস্বত্বভোগী থাকে বা তাকে ডিস্টার্ব করার জন্য আরও কিছু লোক থাকে, যে তাহলে তো তারা লাভটা নিয়ে যেতে পারে না বাড়ি। সেটা আগামীতে যারা নেতৃত্বে আসবেন, সেই নেতৃত্বের কাছে আপনাদের এই বিষয়ে প্রত্যাশা কি? এই বিষয়ে প্রত্যাশা হচ্ছে যে আমরা চাই যে একটি কি দুটো জায়গা, অনেক খাস জমি আছে, অনেক নদীর পাড়ে টাড়ে অনেক জায়গা পড়ে আছে, এরকম একটা জায়গা যেখানে মানুষ বিকালে বেড়াতে যায় বা ঘুরতে যায়, এইরকম একটা খোলা জায়গাতে তারা তাদের পণ্যগুলো বিক্রি করে আসবে। আমরা এটা কন্ট্রোল করে দিব যে কে কে যাবে, কারণ নারী উদ্যোগ তো অনেক হয়েছে কিন্তু তারা বিক্রি করার জায়গা পায় না, না তাদের সেই জন্য সমস্যা। অনলাইনে আর কত বিক্রি হবে, আর অনলাইনে সবসময় অনেকে সেই দামটাও ঠিক মতো দিতে চায় না। এছাড়া আর কোনো প্রতিবন্ধকতা আছে কি? হ্যাঁ আছে আরও, যেমন ট্রেড লাইসেন্সটা আপনারা গেল সরকারের সময় আমাদের খুলনা সিটি কর্পোরেশনে 2000 টাকা করে বেশি নেওয়া হচ্ছিল, হ্যাঁ নিয়েছে, এবং এটা করোনার পরপরই তারপর থেকে হয়ে আসছে। তাই একটা ট্রেড লাইসেন্স নিতে গিয়ে যদি আমার 5000-6000 টাকা একটা নারী উদ্যোক্তা, আমি পুরুষের কথা আমি এখানে বলছি না, কারণ তাদের কাছে টাকা পয়সাটা একটু বেশি আমরা ধরে নিই যে থাকে, কিন্তু নারীর কাছে ওই টাকা থাকার কথা না। কাজেই সেই সব জায়গাতে ওই 2000 টাকা করে বেশি নেওয়া হচ্ছিল। এইটা বন্ধ করার জন্য আমরা এখনও চেষ্টা করছি। আমাদের বর্তমান কমিশনার যিনি এসেছেন, বিভাগীয় কমিশনার, উনি প্রশাসক, উনি কিন্তু কথা দিয়েছেন যে এটা বন্ধ উনি করার চেষ্টা করবেন। তো এই যে বাড়তি ফাও 2000 টাকা কেন নেবে? আচ্ছা, এটা কিন্তু চলছিল, আর তার জন্য একটা ট্রেড লাইসেন্সের তৈরি করতে আপনার 5000-6000 টাকা লেগে যাচ্ছে। শামীমা শিলু, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এই মুহূর্তে যেতে চাই মোহাম্মদ মনির আহমেদের কাছে, সাবেক সহসভাপতি দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়ন, যেটি পরবর্তীতে ঢাকা ম্যাচ হয়েছে। মনির আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাইব যে দাদা ম্যাচ বা ঢাকা ম্যাচ, পরবর্তীতে ঢাকা ম্যাচ, এটি বন্ধ হওয়ার পিছনে যে কারণগুলো ছিল সেগুলো সংক্ষিপ্ত আকারে একটু জানবো, আর পাশাপাশি এখন আপনারা যে শ্রমিকরা বন্ধ হবার পরে রয়েছেন তাদের মানবত যে জীবনযাপন করছেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব, এবং আপনাদের এই যে শ্রমিকগুলো রয়েছে তারা আগামী নেতৃত্বের কাছে কি চান, যে এই দাদা ম্যাচ ফ্যাক্টরি বা এই যে বিশাল একটি জায়গা রয়েছে এবং ফ্যাক্টরি যে ভূমিটা রয়েছে সেই ভূমিটা কিভাবে কার্যকর করা যায়, আগামী নেতৃত্বের কাছে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ। আজকে খুলনা টিভির পক্ষ থেকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি যারা দর্শকরা আছেন, যারা দেখছেন, তাদেরকেও আমি আমার দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মূলত হচ্ছে আমাদের বর্তমানে এটার নাম হচ্ছে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এর আগে ছিল দাদা ম্যাচ। এই দাদা ম্যাচ বিসিএসির আন্ডারে চলছিল, খুব ভালো লাভজনক প্রতিষ্ঠান। এরশাদ সরকারের আমলে এই ফ্যাক্টরিটাকে 70% বেসরকারি খাতে দিয়ে দেয়, যেটা সুইডেন কোম্পানিওয়ালারা সে শেয়ার কিনে নেয় আধুনিকায়ন করার জন্য এবং ব্যাংক থেকে লোন নিয়ে। পরবর্তীতে তারা সেটা ব্যর্থ হওয়ার কারণে সুইডেন কোম্পানিওয়ালারা ভাইয়া গ্রুপের কাছে বিক্রি করে দেয়। ভাইয়া গ্রুপ নেওয়ার পরে মোটামুটিভাবে ভাইয়া গ্রুপ কই মাছের দিয়ে কই মাছ যেরকম ভাজে সেভাবে কোম্পানির দেওয়া যে মালপত্র আছে ওগুলো দিয়ে চালাইছে। একটা পর্যায়ে এসে পুঁজির শর্ট পড়ে যায়, পুঁজির অভাবে কারখানা চালাতে পারে না। এই ক্ষেত্রে শ্রমিকরা সব রকমের সহযোগিতা করার পরেও ফ্যাক্টরি চালাই রাখতে পারে নাই, কিন্তু লাস্ট পর্যন্ত কোম্পানি ফ্যাক্টরিটা বন্ধ করে দেয় 2010 সালের 18 তারিখে, 5 মাসের 18 তারিখে বন্ধ করে দেওয়ার পরে তখন তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তৎকালীন মন্ত্রীরা অর্থাৎ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, লতিফ সিদ্দিকী, মন্নুজান সুফিয়ান, এরা সবাই আসলো, এসে আশ্বাস দিল যে আমরা এটা বিসিএসির মাধ্যমে চালাবো, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের টাকা পয়সা বলে টাকা পয়সা মালিক দিলে আপনারা নেবেন না। মালিকের সদিচ্ছা ছিল টাকা পয়সাগুলো আমাকে পরিশোধ করে দেবে, যেহেতু সে বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি চালাবে না, তার উদ্দেশ্য কি আমরা জানি না, আমাকে টাকা দিত। কিন্তু মনোজন সুফিয়ানের খামখেয়ালি পালার জন্য শুধু আমরা টাকাগুলো পালাম না। পরবর্তীতে আমির হোসেন আমু, সুজা ভাই, হারুন ভাই, এরা সবাই যে আশ্বাস দিল, তারপর ফ্যাক্টরি চললো না। কিন্তু এই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পরে ওই ফ্যাক্টরিতে মালামাল আছে, রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোক নেই। সরকারের পক্ষ থেকে
5 জন করে পুলিশ ওখানে ডিউটি ছিল। করোনার সময় সেই পুলিশে উঠাই নেওয়ার পরে এই ফ্যাক্টরি একেবারে সমস্ত মাল সামানা যা সব লুটপাট হয়ে নিয়ে যায়। এখন শুধুমাত্র কাঠামোগুলো দাঁড়িয়ে রয়েছে, অনেক চালের টিন টুনও সব খুলে নিয়ে যায়। রক্ষণাবেক্ষণের কোনো লোক নেই, রক্ষণাবেক্ষণের লোক না থাকলে যা হওয়ার তাই হয়। এ ব্যাপারে পুলিশ বহুত আসামিকে গ্রেপ্তার করছে এবং মালিকের পক্ষে 2 জন কর্মকর্তা ওখানে আছেন। আর সবার চাকরি নেই, একজন শাহজাহান সর্দার আর একজন নুরুল হক। ওনারা রক্ষণাবেক্ষণ করে আর রিপোর্টগুলো মালিকের কাছে পৌঁছে, ওনাকে কিছু করার নেই। কিন্তু এখনকার আমাদের শ্রমিকরা মালিকের কাছে প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতন পায়। এই টাকাগুলোর জন্য আমরা সরকারি সমস্ত দপ্তরে ধর্ণা দিছি, তারা তো দেয় তো নাই, আর চালাবার যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাসটা ঠিক রাখতে পারে নাই। পরিশেষে আমাদের মিলের শ্রমিক কর্মচারীরা অর্ধাহারে অনাহারে না খাইয়ে সমস্ত মারা গেছে। অল্প কিছু শ্রমিক আছে, ক্যাজুয়াল শ্রমিকরাও মাসের মাস তাদের টাকা মালিকের কাছে পাওনা আছে, দেয়া সেটাও শ্রমিকরা পায় নাই। এখন খুব দুরবস্থার মধ্যে আছে, মিল নেই। এখন আমাদের যেটা আশা, আমাদের যেটা ইচ্ছা, সেটা হচ্ছে আমরা আমাদের টাকাগুলো পাই। যে সমস্ত শ্রমিক মারা গেছে তাদের ওয়ারিশরা আছে, সে ওয়ারিশরা টাকাগুলো পাক। আমরা শুনতে পাচ্ছি মালিক এই ফ্যাক্টরি মামলা করার পরে মালিক পাইছে। এখন সরকার মালিককে বুঝিয়ে দিলে মালিক এসে শ্রমিকদেরকে টাকা পয়সা দিয়ে দেবে, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি। মনীষ সাহেব, আমি এর ভিতরে একটু আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসি। সেটা আপনার কথার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে রাজনৈতিক অদূরদর্শিতার কারণে হয়তো এই ফ্যাক্টরিটি বন্ধ হয়েছে, এরকম কিছু একটা কি? হ্যাঁ, রাজনৈতিক দূরদর্শিতার কারণে, মানে সঠিক নেতৃত্বের অভাব ছিল। সঠিক নেতৃত্ব ঠিক ছিল, কিন্তু উপর মহলে সরকার সিদ্ধান্ত নিলে সেই সরকারি সিদ্ধান্ত একটা ফ্যাক্টরির শ্রমিককে দিয়ে ওটা প্রতিহত করা খুব দুরূহ। তখন এই খুলনা শহরে যত শ্রমিক সংগঠনগুলো ছিল সকলে মিলে তখন আন্দোলন সংগ্রাম করেও আমরা ওইটা টিকিয়ে রাখতে পারি। ধন্যবাদ মনির আহমেদ। আমরা আবারও আসবো আপনার কাছে। শুধু দর্শক, আমরা মনির আহমেদের এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এবং আগামীতে চাই যে এই ঢাকা ম্যাচ আবারও নতুন আকারে খুলনা একটি চালু হয়ে আমাদের যে খুলনাবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। নতুন কোনো দক্ষ নেতৃত্ব আসবে যারা এই ঢাকা ম্যাচকে আবার পুনরায় চালু করবেন। আমরা এবার ফিরে যেতে চাই আবারও আমাদের আরেকজন অতিথি, আমি আগেই পরিচয় করিয়ে দিয়েছি, মোহাম্মদ মাহবুবুল হক, সাবেক যুব নাগরিক ফোরামের সভাপতি। তিনি আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে এসছেন, কেটিভির স্টুডিওতে। আপনার কাছে আমাদের নাগরিক ভাবনার পক্ষ থেকে আজকে প্রশ্ন। আপনি তো যুব নাগরিক নেতা এক সময় ছিলেন। নাগরিক যুবকদের ভিতরে যে হতাশা কাজ করছে, এই হতাশা থেকে উত্তরণের পথে কি কি বিষয় রয়েছে এবং সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সে ব্যাপারে আপনার ভাবনাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সুযোগ্য সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা এবং কেটিভি পরিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে যারা যুব এই কথা বলার আগে প্রথমে বলতে চাই যে রাষ্ট্রের যে মালিক তারা নাগরিক। সংবিধান অনুযায়ী রাষ্ট্র মালিক হচ্ছে নাগরিক, আর রাষ্ট্র যারা কর্মচারী তারা হচ্ছে সরকারি কর্মচারী, তারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। আর বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কর্মচারীরা রাষ্ট্রের মালিক হিসেবে তারা আবির্ভাব হয়েছে এবং রাষ্ট্রের যারা মালিক তারা কেউ কেউ কর্মচারী ভূমিকা আছে, কেউ কেউ আরও অবহেলার মধ্যে তারা রয়েছে। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে সুষম বন্টন হচ্ছে না। রাষ্ট্র যেভাবে রাষ্ট্র চলা দরকার সেভাবে চলতেছে না। ঘুষ, দুর্নীতি, অনিয়মে পুরো রাষ্ট্র প্রায় ছেয়ে গেছে বললেই চলে। এখন সেইখানে যুবরা হতাশার মধ্যেই আছে বললে চলে, কারণ একটা শিক্ষা ব্যবস্থা সঠিক গাইডলাইন, একটা ছেলে মেয়ে লেখাপড়া শেষে তারা যে চাকরি করবে সেই নিশ্চয়তা নাই, তারা যে উদ্যোক্তা হবে সেই পরিবেশ নাই। তারা যে মানে লেখাপড়া করে যে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন কলেজে যেভাবে রাজনীতি চলছে, ছাত্র আন্দোলন চলছে বা ছাত্র রাজনীতি চলছে, সেখানেও দেখা যাচ্ছে অনেকটা ছাত্র রাজনীতি বলতে যেটা নিয়ম মতো চলছে না আর কি, রাজনৈতিক লেজুর ভিত্তিক চলছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা লেখাপড়ার যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। এখন একটা ছেলে মেয়ে যারা লেখাপড়া করবে তাদের দক্ষতা উন্নয়ন ঘটবে, এরপর তারা একটা ভালো চাকরি করতে পারবে। সেই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো কিন্তু বাধাগ্রস্ত। এই দক্ষ যুব
তৈরি করবার জন্য আপনাদের মানে নাগরিক ফোরাম আপনি দীর্ঘদিন যুবকদের নিয়ে চালনা করেছেন, আপনার চিন্তাভাবনা কি করলে এই যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করা যাবে? এক, 2 নম্বর হচ্ছে আগামী নেতৃত্বের কাছে আপনাদের প্রত্যাশা কি? এখানে হচ্ছে বিষয় কি যে বাংলাদেশের যে জায়গাটা খুব ছোট্ট একটা দেশ, আর সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো এখানে যদি সঠিকভাবে কিছু নীতিমালা তৈরি করা যায়, যে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া যেতে পারে, তাদেরকে মানে যুগোপযোগী শিক্ষা, তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেডের উপরে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এইভাবে যদি বিভিন্ন দেখা যাচ্ছে কুটির শিল্প আছে, বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে দেখা যাচ্ছে যে এই যুবকদের একটা মানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা সহযোগিতার একটা হাত পাবে। আর তাদের যে লেখাপড়ার যে পরিবেশটা, এটা হচ্ছে পরিবেশটা তৈরি করে দিতে হবে। যুব সমাজের ভিতরে তো এখন অবক্ষয়ের একটি বিষয় দেখা যায়, আমরা প্রতিনিয়ত শুনতে পাই, দেখা যায় বলতে আমরা প্রতিনিয়ত শুনতে পাই, মানে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। এই যে অবক্ষয়, এই অবক্ষয় কি কারণগুলো, এর পিছনে কি কারণ রয়েছে? 2-1টি কারণ আপনি শুধু বলবেন যে 2-1টি কারণ, এবং সবচেয়ে বড় একটি বিষয় কারণ আমি আপনাকে একটু ধরিয়ে দিয়ে বলতে চাই, সেটি হচ্ছে মাদক একটি বড় সমস্যা, এবং আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বলা চলে এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি আমাদের খুলনাতে যে পরিমাণে এসছে, সেইটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, যুব সমাজ কীভাবে পরিত্রাণ পেতে পারে, এবং এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কীরকম হওয়া উচিত? এখানে আমি যেটা মনে করি যে প্রশাসন যদি মনে করে যে আমি আমার যে দায়িত্বপ্রাপ্ত এলাকা এটাকে মাদকমুক্ত রাখবো, এটা সম্ভব। আর এটা যেমন প্রশাসনের আগে আসতে হবে, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তাদের আগে আসতে হবে, এলাকা যারা সচেতন নাগরিক তাদেরকে আগে আসতে হবে। মানে শুধুমাত্র প্রশাসনকে দিয়ে নয়, নাগরিক নেতৃবৃন্দ সবাইকে একত্রিত হয়ে এটাকে, কারণ কি যে আজকে যে যুব, সে তো আগামী দিনে দেশের ভবিষ্যৎ, সে তো একটা সময় দেশের রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করবে, হয় জনপ্রতিনিধি হবে বা সরকারি দায়িত্ব পালন করবে, অথবা সে ব্যবসা বাণিজ্য করলো, একটা সময় তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর আসতে পারে। অতএব আমাদের এই যুব সমাজদেরকে একটা গাইডলাইন যদি এখন দেওয়া না যায়, তা ভবিষ্যতে এই দেশ আরও অন্ধকারের দিকে চলে যেতে পারে। আর আমার কথা হচ্ছে আমাদের বর্তমান যারা ক্ষমতায় আসতে পারে বা সম্ভাব্য প্রার্থী, তাদের কাছে আমাদের অনুরোধ যে তারা অন্তত এই যুব বা যারা কিশোর কৈশোর যারা আছে এদেরকে নিয়ে চিন্তা করুক। কারণ এরা যদি এখন যদি গাইডলাইন দেওয়া না যায়, তা ভবিষ্যতে কিন্তু দেশ অন্ধকারের দিকে চলে যাবে, তখন দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ মাহবুবুল হক, আপনার যোগ্য নেতৃত্বে এবং আগামী দিনের দক্ষ নেতৃবৃন্দ যারা আসবেন তাদের মাধ্যমে একটি সুন্দর যুব সমাজ খুলনাবাসী উপহার পাবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা এবার ফিরে যেতে চাই, আর একজন অতিথি রয়েছেন নাজমুল হাসান নাসিম, সভাপতি 31 নং ওয়ার্ড নাগরিক ফোরামের। জনাব নাসিম, আপনার কাছে আমরা আসছি যে আজকে যে নাগরিক ভাবনা যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে নাগরিক ফোরামের পক্ষ থেকে, আপনার এই সংগঠনের পক্ষ থেকে প্রচারিত হচ্ছে, আপনার কাছে আমরা জানতে চাইব সেটি হচ্ছে রূপসা ট্রাফিক পয়েন্ট থেকে একেবারে রূপসা ব্রিজ পর্যন্ত যে সড়কটি বেহাল অবস্থা রয়েছে এবং নাগরিক দুর্ভোগের মধ্যে রয়েছে, এই সড়কটি এখনো পর্যন্ত কোনো প্রত্যাশিত গন্তব্যে পৌঁছতে পারছে না। সেক্ষেত্রে আপনি নাগরিক নেতা হিসেবে নাগরিকদের নিয়ে কিভাবে এটি, যদিও আপনার পক্ষে এটি সম্ভব নয়, এটি একটি প্রশাসনিক কাজ, এটি এই প্রশাসনকে সাথে নিয়ে কিভাবে এই কাজটি সম্পন্ন করা সম্ভব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই কেটিভি পরিবারকে, ধন্যবাদ জানাই খুলনা নাগরিক ফোরামকে আজকে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ইকবাল হোসেন তুহিন ভাই সহ নাগরিক ফোরাম খুলনা মহানগরী শাখা নেতৃবৃন্দকে। যে প্রশ্নটা করেছেন একটা দারুণ প্রশ্ন করেছেন। রূপসা শিল্প অঞ্চল অর্থাৎ 30 এবং 31 নম্বর ওয়ার্ডের ওই অঞ্চলের প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এটা খুলনার একটি প্রবেশদ্বার, রূপসা ব্রিজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত। এই যে রাস্তাটি আজ থেকে 13 বছর আগে এই প্রকল্পটি খুলনা কেডিএর আওতাধীন এই রাস্তাটি, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা কেডিএর ভিতরে। খুলনা সিটি কর্পোরেশন এই রাস্তাটির কাজ করতে চেয়েছিলেন, কিন্তু কেডিএর চেয়ারম্যান মহোদয় তৎকালীন রাজি হননি। এবং এমনকি যখন 2001 সালে রূপসা ব্রিজের কাজ চলমান ছিল, তখন কিন্তু ওই শিমুজি আইটিডি জয়েন্ট ভেঞ্চার এই রাস্তাটি করে দিতে চেয়েছিল, কিন্তু তখন তৎকালীন মেয়র
যিনি ছিলেন শেখ তৈয়বুর রহমান, তখন উনি বলছিলেন এটা আমার সিটি কর্পোরেশনের আওতায়, এটা আমি করব। এই দ্বিধাদ্বন্দ্বে ভিতর থেকে এই অঞ্চলের মানুষ আজ অবধি পরিত্রাণ পায়নি। আর বর্তমান যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ছিল এই রাস্তার কাজ পরবর্তীতে কেডিয়া আওতাধীন টেন্ডারের মাধ্যমে মাহবুব ব্রাদার্স, এই মাহবুব ব্রাদার্স আপনারা জানেন যে অলরেডি ব্ল্যাক লিস্টেড একজন ঠিকাদার খুলনার, এবং তিনি এক পরিবারের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন ঠিকাদারি মানে খুলনার যে কাজগুলো উনি বাকি নিয়েছিলেন। নাসিম, আমি আপনাকে একটু একটু থামিয়ে বলতে চাই যে আমরা জানতে চাচ্ছি যে এই রাস্তাটি করবার ক্ষেত্রে নাগরিক নেতা হিসাবে আপনি নাগরিকদের নিয়ে কি পদক্ষেপ নিতে পারবেন? আমি সে প্রসঙ্গে আসছি। তো এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চলাকালীন আমরা আজ থেকে প্রায় 5-7 বছর আগে ওই অঞ্চলের বিশেষ করে 30 এবং 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা অবরোধ পালন করেছি। বিগত 5 তারিখের পরে আমরা কিন্তু এই রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়েই আমরা কিন্তু ওই অঞ্চলে বিশাল মানববন্ধন করেছি, যেটা আপনারা ইতিমধ্যে পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছেন। তো ওই অঞ্চলের প্রায় লক্ষাধিক লোকের বসবাস, কিন্তু আজ অবধি পর্যন্ত ওই রাস্তার যে বেহাল অবস্থা যদি নিজের চোখে না দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন না। ওখানে একটা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে রূপসা ব্রিজের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুটি যে বাইপাস সড়ক, এই সড়ক দিয়ে কোনো গাড়ি পর্যন্ত চলতে পারছে না, এমনকি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে হেঁটে যাবেন সেটাও যেতে পারছেন না। বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান যারা ছিলেন তারা চলে যাওয়ার পরে পরবর্তীতে এটা নতুন করে টেন্ডার হয়েছে আমরা জেনেছি, কিন্তু সেই যারা কাজ পেয়েছে কিংবা কেডিএ এর কোনো ব্যবস্থা নিচ্ছে না যে ওইখানে কিছু রাবিশ যদি ফেলে দেয় তাহলে ওই অঞ্চলের ট্রাকগুলো, ওই অঞ্চল প্রবেশদ্বার, ওই অঞ্চল রূপসা শিল্প অঞ্চল, বিভিন্ন প্রতিষ্ঠান, সিমেন্ট ফ্যাক্টরি, মাছ কোম্পানি, রাইস মিল, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের কাঁচামালগুলো কিন্তু আসতে পারছে না কিংবা যেতে পারছে না। আমরা বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কেডিএ চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জানিয়েছি, আমরা খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করছি যে যদিও এটা কেডিএর আওতায়, কিন্তু খুলনা সিটি কর্পোরেশনে এই অঞ্চলের মানুষের বসবাস, আমরা কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করি। এভাবে কিন্তু আমরা খুলনা সিটি কর্পোরেশনে যিনি দায়িত্বে আছেন তাদের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছি যে অন্তত ওই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য। আর ওই অঞ্চল শিল্প অঞ্চল, যেহেতু দাদামাস ফ্যাক্টরি ছিল, বিএমসি ছিল, খুলনা শিপইয়ার্ড, খুলনা সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, মাছ কোম্পানি, এই অঞ্চলে যে কাঁচামালগুলো কিন্তু প্রতিনিয়ত যেতে পারছে না আর আনতে পারছে না, এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঘটছে ওই অঞ্চলে। নাসিম, আমি আরেকটু সংযোগ করতে চাই আপনার সাথে। আমরা যেটি জানি যে ওখানে কয়েকটি খালের অংশ রয়েছে যেটি আমাদের ভৈরব নদীর সাথে সংযুক্ত রয়েছে এবং বর্ষার পানি সেই খালগুলো থেকে নেমে যায়। তো এই খালগুলো বর্ষাকালে দেখা যায় যে খালগুলো পরিপূর্ণ থাকে এবং খুলনা শহর ডুবে যায়। এই ক্ষেত্রে এই 31 নম্বর ওয়ার্ডের নাগরিক হিসেবে এবং নাগরিক নেতা হিসেবে আপনি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ, একটি দারুণ প্রশ্ন করেছেন। 31 নম্বর ওয়ার্ডে এই পানীয় জলের যে অবস্থা, যে জলাশয়, এই জলাশয়ের একটি মাত্র কারণ সেটা হচ্ছে গিয়ে পরিকল্পিতভাবে ওই অঞ্চলে বাড়িঘর তৈরি হয়নি। আর আমাদের এই পানি নিষ্কাশনের 3টি প্রবেশদ্বার, 3টি রয়েছে। একটা হচ্ছে মতিয়াখালী, একটা হচ্ছে লবণচড়া সুইচ গেট, আর একটি হচ্ছে লবণচড়া 2 সুইচ গেটের মাথাভাঙ্গায় অবস্থিত। এই যে খালের যে পানি, ক্ষেত্রখালী খাল থেকে মতিয়াখালী, শিপইয়ার্ড, এই আমতলা, মাথাভাঙ্গা, এই অঞ্চলের মানুষ 28 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ডের পানি কিন্তু ওই এলাকা দিয়েই প্রবাহিত হয়। কিন্তু আমরা এই কিছুদিন আগে আমরা উপলব্ধি করছি যে ওই অঞ্চলে কচুরিপানা এবং বর্জ্য, বিভিন্ন বর্জ্যতে ওই পানি নিষ্কাশনটা হয় না। এমনকি লবণচড়া যে স্লুইস গেটটা রয়েছে ওইখানে বর্তমান যে মাহবুব ব্রাদার্স এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে টেন্ডারের মাধ্যমে এখানে একটা সুইচ গেট তৈরি হচ্ছে, সেই সুইচ গেটটি কিন্তু
যে ওইখান না, থেকে আমরা তো ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আপনার নেতৃত্বে এবং আপনার কিছু নাগরিক নেতাদের নিয়ে সদস্যদের নিয়ে আপনি কচুরিপানা পরিষ্কার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন ইতিমধ্যে। এজন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনার বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনের এই কাজগুলো চলমান থাকবে এবং আগামী যারা নতুন নেতা হিসেবে ওই অঞ্চলে আসবেন, খুলনার জন্য আসবেন, তারাও আপনাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। আমরা ফিরে যেতে চাই, সময় আমাদের খুবই সংক্ষেপ। আমরা এবার অতিথিদের কাছ থেকে 1 মিনিটের জন্য সংক্ষিপ্ত আকারে শুনবো। আমরা আবারও চলে যেতে চাই অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর কাছে। আপনার কাছে আমরা আগে জেনেছি, এবার আমরা সংক্ষেপে 1 মিনিটে আপনি বলবেন যে নাগরিক হিসেবে, খুলনার নাগরিক হিসেবে আপনার প্রত্যাশা আগামী দিনের। আমরা বলি, সমস্যা নেই, আমরা বলে যাই। আমরা খুলনা সিটি কর্পোরেশনের নাগরিক, এখানকার আমরা এই সিটিকে ভীষণ ভালোবাসি। কাজে এর সার্বিক উন্নয়নের কথা আমি বলতে চাই যে আমাদের গত একদিন বা গতকালকেরই একটা জাতীয় পত্রিকায় কিন্তু এসেছে যে বাংলাদেশের মধ্যে সবথেকে দূষণে ভরা খুলনা সিটি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাতে কিভাবে দূষণমুক্ত করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা নাগরিকরা অনেক চিৎকার চেঁচামেচি করি ঠিকই, কিন্তু কিছু কিছু রাষ্ট্রযন্ত্রের কিছু জায়গাতে কিন্তু কাজ করতে হবে। সেই জায়গাটা থেকে সে স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা খুঁজে পাচ্ছি কি? যেমন গাড়িগুলো এখনো পর্যন্ত কালো ধোঁয়া নিয়ে চলে যায় এবং সবথেকে কষ্টদায়ক হলো সেই গাড়িগুলোই কালো ধোঁয়া দেয় যেগুলো হচ্ছে সরকারেরই গাড়ি, মানে পুলের গাড়ি এগুলো। তো কেন এই কালো ধোঁয়া? তারপর খুব প্রচন্ড এগুলো নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছিলেন? হ্যাঁ, অনেক সময় কথা হয়, কিন্তু সিটি কর্পোরেশনের পুলিশ কমিশনার বা বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, কিন্তু হয় কি ওই খুব পরিবর্তন, মানে একজনকে বলে আসলাম একটা কথা, পরে 2-3 মাস পরে দেখি সে আর নাই, আরেকজন আসছে। তো এইরকমভাবে যদি আমাদের প্রশাসন খালি চেঞ্জই হচ্ছে, তো এই চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আমাদের বিষয়টা আবার একটু ধামাচাপা পড়ছে। তা আমরা আগামীতে যে ইলেকশনের পরে যিনি এখানকার আমাদের ইলেক্টেড এমপি হবেন, তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে উনি যেন আমাদের এই খুলনা সিটিকে স্বপ্নের একটা সিটি মানে আমরা একজন দক্ষ এবং জনবান্ধব নেতা অবশ্যই চাই, যিনি এটাকে সুন্দরভাবে সব দিক দিয়ে আমাদেরকে সাথে নিয়ে, যারা আমরা সচেতন, তো আমরা নাগরিকরা তার সবসময় সাথে থাকব, কিন্তু তাকে কাজ করতে হবে বা তাদেরকে কাজ করতে হবে সবাইকে, সব জায়গায়। মানুষ, আমরা ঘর থেকে বেরোলে নিরাপত্তা পাই না, সেই নিরাপত্তা তাদেরকে দিতে হবে। আবার নারীরা যে বাইরে দেখেন কোনো কিছু একটা হলে মানে নারীর প্রতি, শিশুর প্রতি সহিংসতা বেড়ে যায়, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, আবার দেখেন কোনোখানে সার্ভিস নেব, সে জায়গার অবস্থা খুব খারাপ। যেমন ধরেন হসপিটালগুলো এত নোংরা, এতই অব্যবস্থা, এতবার বলা হচ্ছে, তারপরে যেন কারো হেলদোল নেই। কিন্তু এগুলো তো দেখতে হবে, এগুলোকে সবাইকে, আমরা কিন্তু সোচ্চার, কিন্তু যারা কর্তৃপক্ষ তাদেরকে এগিয়ে আসতে হবে এইসব বিষয়ে। তারপরে আছে অনেক কিছু, মানে আপনি দেখেন এটা আমাদের একটা সীমান্ত এলাকা বলা যায়, আমাদের এই খুলনাটা যদি সীমান্ত এলাকায় থাকে, এক চারিদিকে বর্ডার, তো এখান থেকে অনেক কিছুই কিন্তু পাচার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সব জায়গাগুলোতে কিন্তু আরও কঠোর হওয়া দরকার আছে। যেমন আমি এইটা বলছি যে যেহেতু সীমান্ত এলাকা, সেহেতু আমাদের ইয়ুথ জেনারেশনকে যেমন নারী শিশু পাচারের বিষয়টাও খেয়াল রাখতে হবে, আবার এদিকে মাদকের বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাজের রুট যদি থাকে, এইটা যদি রুট হিসাবে ব্যবহার করে মানে খারাপ লোকজন, তাহলে কিন্তু খারাপ, সেটা আমাদের জন্য খারাপ, সেটাকে বন্ধ করা দরকার। অতীতে কিন্তু কেউ পারেনি, কারণ প্রভাবশালী মানুষরা এতই সোচ্চার। আপনি নারী নেত্রী হিসেবে তো এগুলো বারংবার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি তুলে ধরছেন, আপনি চেষ্টা করছেন, এটা আমরা দেখে আসছি, এবং আপনার কাছ থেকে আমরা আরও শুনবো এবং জানবো, এবং আপনার এই জানা এবং শোনার মধ্য থেকে আগামী দিনের যারা আসবেন তারাও এইটির ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবেন আশা করছি। আমরা আশাবাদী হতে চাই, আমরা কারণ আশা হত নয়, আমরা আশা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং আগামী নেতৃত্ব
নেতৃত্বে যারা আসবেন তারাও আমাদের অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর এই কথাগুলোকে কার্যকর করবার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদেরও অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই মোহাম্মদ মাহবুবুল হক আপনার কাছে। 1 মিনিটে আপনার প্রত্যাশা জানাবেন, যুবকদের প্রতি আপনার প্রত্যাশা, যুবকদের প্রতি আপনার প্রত্যাশা এবং সেই প্রত্যাশা অনুযায়ী তাদের জন্য কি কি করণীয় রয়েছে। 1 মিনিট। ধন্যবাদ। যুবকদের নিয়ে আসলে যে প্রত্যাশাটা সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম যে যুবকদের কে কিছু বর্তমান সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজন এবং বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন, গবেষণার যে জায়গাটা সেই জায়গায় তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। তাহলে বর্তমান তো বাংলাদেশের বিশাল একটা ভোট ব্যাংক আছে যুবকরা, তাদের চিন্তা ভাবনা চিন্তা চেতনা কী, তারা দেশটা কীভাবে সাজাতে চায়, সেই দেশটা সাজানোর যে সুযোগটা তাদের করে দিতে হবে। আর এই জন্য যুবকদেরকে নেতৃত্বের বিভিন্ন জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে তারা। আপনি কি মনে করেন যুব নেতৃত্বকে বিকশিত করবার জন্য আমাদের আরও সমাজে প্রচেষ্টা চালানো দরকার? বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারপর প্রশাসন, এই 3টে ভাগকে আমরা যদি ভাগ করে নিই যে যুবকদের নেতৃত্ব বিকশিত করবার জন্য, আমরা শুধু যুবকদের দোষ দিই, তারা বিপথে চলে গেছে, তারা মাদকসেবী হয়ে গেছে, বিভিন্ন দোষ দিই, দোষারোপ করি, কিন্তু দোষারোপ না করে আমরা তাদেরকে সহযোগিতা করবার জন্য পদক্ষেপ কী কী নিতে পারি? দেখেন, বাংলাদেশের এই প্রথম থেকে যখন স্বাধীনতা যুদ্ধ হয় সেই থেকে এই পর্যন্ত যত অর্জন সব কিন্তু যুবকদের হাত ধরেই আসছে। তাদের বিশাল একটা অংশগ্রহণ ছিল, তাদের নেতৃত্বে তারা ছিল, তারা ময়দানে তারা ছিল, সব ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। তা আমার মনে হয় যে তাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষ যদি তাদেরকে এগিয়ে দেয় এবং তাদের সাথে থাকে, আমার মনে হয় এই দেশটা খুব শীঘ্রই আরও খুব ভালো একটা জায়গায় যেতে পারবে, আমি মনে করি এটা। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক সুন্দর কথা শুনলাম মাহবুবুল কাছে। মাহবুবুল, আমরা চাই যে আপনার বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনেও খুলনাবাসী এবং খুলনা যুব সমাজ পাবে, এ প্রত্যাশা আমাদের, এবং আগামী দিনে যারা নেতা হিসেবে খুলনাকে নেতৃত্ব দেবেন সেই নেতৃত্বের পাশাপাশি আপনিও তাদেরকে সহযোগিতা করবেন, এটি আমাদের প্রত্যাশা। আজকে নাগরিক ফোরামের পক্ষ থেকে আমরা চলে যেতে চাই আবারও মনির আহমেদের কাছে। মনির আহমেদ, 1 মিনিটে আপনার কাছে শুনবো যে শিপইয়ার্ড অঞ্চলের যে শিল্পের বিকাশে বাধাগ্রস্ত হয়েছে, শিল্পের বিকাশে শুধুমাত্র ঢাকা ম্যাচ ফ্যাক্টরি না, অন্যান্য যে শিল্পগুলো রয়েছে বাধাগ্রস্ত হয়েছে, এই বাধাগ্রস্ত শিল্পগুলোকে আবার চলমান গতিতে আনবার জন্য কি প্রচেষ্টা নেওয়া যেতে পারে এবং সরকারি কি কি পদক্ষেপ নিলে এগুলো দ্রুত চলমান হবে? মূলত আমাদের রূপসা শিল্পাঞ্চল একসময় খুব জমজমাট এলাকার লোক ছিল। খুলনার মধ্যে খালিশপুর শিল্পাঞ্চল, দ্বিতীয় শিল্পাঞ্চল ছিল আমার রূপসা শিল্পাঞ্চল। ওই ফ্যাক্টরিতে প্রায় 19 থেকে 20টা মিল ছিল। এখন শুধুমাত্র খুলনার শিপইয়ার্ড আর সিমেন্ট ফ্যাক্টরিটা আছে, কোনোরকম টেপু করে চলে। তা আমার প্রত্যাশা হচ্ছে এই জায়গাটায় যেই মিলগুলো, যেমন বাংলাদেশ ম্যাচ কোম্পানি, ওইটা টোটাল টাকা পয়সা দিয়ে দিয়েছে, ওটা খালি পড়ে রয়েছে। আর দাদা এখানে কি প্রত্যাশা করেন যে এখানে কি করলে ওই মিলটি যদি না চালু হয় তাহলে কি করলে ওটি খুলনা অঞ্চলের জন্য বা রূপসা অঞ্চলের মানুষদের জন্য উপকার হবে? সেই কথাটাই আমি বলতেছি। অর্থাৎ এই ফ্যাক্টরিগুলো এবং দাদা ম্যাচ ফ্যাক্টরি মালিক এবং যদি চেষ্টা করে এবং আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলো আছে তারা যদি সবাই চেষ্টা করে, ওখানে যেই ফ্যাক্টরি ছিল ওই ফ্যাক্টরি না হয় অন্য ফ্যাক্টরি যদি করে, তাহলে আমাদের এখানে কর্মচঞ্চলতা বাড়বে, বেকারত্ব দূর হবে, আইনশৃঙ্খলার উন্নতি হবে, এই সমস্তগুলোই হবে। আর যদি এগুলো না করা হয়, বেকারত্ব বাড়বে, আইনশৃঙ্খলার অবনতি, মানুষ বেকার হলেই তখন মানুষ হতাশাগ্রস্ত হয়, আইনশৃঙ্খলার অবনতি ঘটে। শত চেষ্টা করলেও এগুলাকে কন্ট্রোলে আনা যাচ্ছে না। আজকে তাকালিয়ে আমরা তাই সব জায়গায় আমরা মোটামুটিভাবে দেখি। তো আমার প্রত্যাশা হচ্ছে খুলনা যারা শ্রমিক রাজনীতি করে, যারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে করে, খালি শ্রমিকদের ব্যাপার দেখলেই হবে না, পাশাপাশি প্রতিষ্ঠান বাঁচাই রাখার জন্য একসাথে মিলে যদি কাজ করে, তাইলে আমাদের শিল্পাঞ্চল আবার আগের মতন সে যৌবনে ফিরে আসবে। এটাই আমি সকলের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ মনির সাহেব। আমরা আপনার এই প্রত্যাশা
আর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সাথে সাথে তার প্রত্যাশাগুলো পূরণ হবে আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের চাওয়া। আমরা সর্বশেষ চলে যেতে চাই নাজমুল হাসান নাসিমের কাছে। নাসিম, আপনি তো বললেন খুলনা যে রূপসা অঞ্চলের এই ব্রিজের ওই পাশ থেকে এটি হচ্ছে খুলনার একটি প্রবেশদ্বার, অন্যতম প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার বন্ধ বা এই প্রবেশদ্বারের থেকে কর্মচঞ্চলতা নেই, এই প্রবেশদ্বারের থেকে চলাচল বিঘ্নিত হচ্ছে, সব কিছুই আপনি বললেন, প্রত্যাশাও কিছুটা আমরা জানতে পেরেছি। সর্বশেষ 1 মিনিটে আপনি যেটি শেষ করবেন, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান রয়েছে এটি কিভাবে ঘোচানো সম্ভব? ধন্যবাদ আপনাকে। সমস্ত ঘর পরিষ্কার করলাম, দরজাটাই ময়লা রেখে দিলাম। খুলনা শহরের একটা পরিষ্কার নগরী, অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো আছে, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, পরিষ্কার নগরী, কিন্তু আমাদের প্রবেশদ্বারের অবস্থা সেটা নিয়ে আমরা আসলে বিঘ্নিত এবং আমরা মর্মাহত এই অঞ্চলের মানুষ। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে কাজ করেছে, রাস্তা সড়ক উন্নয়ন দেখিয়েছে, লবণচড়া সুইচ গেটে একটি দৃষ্টিনন্দন ব্রিজ করার জন্য ওখানে একটা সুইচ গেট করতেছে, বিভিন্ন মেশিনের মাধ্যমে সেই পানি নিষ্কাশন হবে, অথচ সে মেশিন আজ অবধি পর্যন্ত ওখানে বসে নাই। সিটি কর্পোরেশন থেকে বারবার নক করার পরেও এখনও সে মেশিন আসে নাই, ওইখানে পানি নিষ্কাশন করা যাচ্ছে না ওই সুইচ গেট দিয়ে। তো এই সব দুর্নীতি থেকে সর্বপ্রথম খুলনাকে মুক্ত করতে হবে। খুলনা সিটি কর্পোরেশন, নট অনলি কেডিএ, খুলনা সিটি কর্পোরেশন, ওয়াসা, সুয়ারেস, যে সমস্ত খুলনায় উন্নয়নের যে ধারাগুলো রয়েছে সেখান থেকে দুর্নীতিমুক্ত করতে হবে সর্বপ্রথম, তাহলে খুলনার উন্নয়ন সম্ভব হবে। প্রবেশদ্বার এলাকায় বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের 31-30 নম্বর ওয়ার্ডের মানুষ চায় যে ওই অঞ্চল থেকে যে সমস্ত মিল ফ্যাক্টরিগুলো রয়েছে, ওখানে প্রশাসনিকভাবে লবণচড়া থানা অবস্থিত, ওখানে র্যাব 6 অবস্থিত, ওখানে নৌবাহিনীর যে ক্যাম্প রয়েছে, ট্রেনিং সেন্টার রয়েছে, এই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে বিদেশি মানে বিভিন্ন জেলা থেকে যারা আসে, এই র্যাব 6, নৌবাহিনী, বিভিন্ন ফ্যাক্টরিতে, যে সিমেন্ট ফ্যাক্টরিতে, এখানে শ্রমিকদের যাতায়াতের যে করুণ অবস্থা, এটা থেকে আমরা খুলনাবাসী মুক্তি পেতে চাই। আগামী দিনে যারা নেতৃত্বে আসবে খুলনা 2 আসনের যিনি এমপি হবেন, আমরা চাই খুলনার এই প্রবেশদ্বার, রূপসা শিল্প অঞ্চল, রূপসা ব্রিজ থেকে শুরু করে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত এই রাস্তার কাজ যাতে দ্রুত হয়। বর্তমানে যারা প্রশাসনিকভাবে দায়িত্ব রয়েছে খুলনা সিটি কর্পোরেশন এবং কেডিএর, আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা অনুরোধ জানাতে চাই অতি সত্বর এই রাস্তাটির কাজ সবার আগে পরিসমাপ্তি ঘটানোর জন্য। আর আগামী দিনে যিনি খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র হবেন, তার কাছে আমাদের আবেদন থাকবে, বিশেষ করে আপনারা জানেন যে খুলনা সিটি কর্পোরেশন 2018 সালের থেকে 21 সাল পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণের জন্য একটি বিল করেছিলেন, বিল পাস হয়নি। সেই বর্ধিতকরণের লক্ষ্যে অপরিকল্পিতভাবে বিশেষ করে এই অঞ্চলগুলোতে রাস্তাঘাট শূন্য বাড়িঘর করা হয়েছে, যাতে পরিকল্পিতভাবে যদি রাস্তা না হয় তাহলে বাড়িঘর করার অনুমতি না দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো খুলনা সিটি কর্পোরেশনকে। ধন্যবাদ নাসিম, আপনাকে সুন্দর বক্তব্য রাখার জন্য, পরামর্শ দেবার জন্য। অনেক ভাবনা নিয়ে আপনি আছেন। পরিকল্পিত নগরী, পরিচ্ছন্ন শহর, সব কিছুই আপনার পরিকল্পনার মধ্যে রয়েছে এবং আগামী নেতৃত্বের কাছেও আপনার এই দাবিগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেবো আশা করছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু দর্শক, আপনারা যারা কেটিভির এই অনুষ্ঠানটি দেখছেন, নাগরিক ফোরামের উদ্যোগে নাগরিক ভাবনা নিয়ে যে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে সকলকে আবারও অভিনন্দন জানাই এবং সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আমি ইকবাল হাসান তুহিন।